সকালবেলা বাজার করে বাড়ি ফিরছিলাম। ভাবছিলাম একবার পাড়ার মোড়ে চায়ের দোকানে গিয়ে বসবো। পাড়ার পুজো নিয়ে সকালবেলা চায়ের দোকানে রোজ আলোচনা সভা বসে। পুজোর তো আর এই কটা দিন বাকি। আমাকে নিবারণদা দেখা হলেই বলে বটে, কিন্তু বসবো বসবো করে আর বসাই হচ্ছে না। আজ বসতে যাব ভাবছি, এর মধ্যে পকেটে ফোনটা বেজে উঠল। বার করে দেখলাম আমার সহধর্মিণী রাধিকা। এখন আবার কি হলো? হ্যাঁ বলো। তোমার বাজার করা হলো? হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি বাড়িতে এসো। একজন ভদ্রলোক এসেছেন। কে? এসেই দেখো না। রাখছি। বলেই রাধিকা ফোনটা কেটে দিল। এখন আবার কে এলো? কারুর তো এখন আসার কথা নয়। চায়ের দোকানে বসার ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে বাড়ির দিকে ছুটলাম। বাড়ির সদর দরজায় গিয়ে কলিং বেলটা বাজাতেই রাধিকা দরজা খুলল। কি ব্যাপার, কে এসেছে? আরে এসেই দেখো না। দাও, ব্যাগটা দাও। ড্রয়িং রুমে এসে দেখি আমার সেই কলেজের বন্ধু জগদীশ এসে হাজির। আরে জগা, তুই কবে এলি? তোর বাড়িতে এলাম আজ সকালে, আর ইন্ডিয়াতে এলাম গতকাল রাতে। বাহ, তা ভালো করেছিস। তা এবার আছিস তো মাসখানেক, নাকি এবারেও এক সপ্তাহ থেকে ফুট কাটবি? এক সপ্তাহ কি বলছিস রে? এবার টানা 6 মাস আছি। এবার মেয়ের বিয়েটা দিয়ে তারপর বিদেশ যাব। বাহ, এ তো খুব ভালো কথা। তা ছেলে দেখা হয়েছে? হ্যাঁ, সে দুঃসাধ্য আমাকে আর সাধন করতে হয়নি, বুঝলি। আমার মেয়ে নিজেই সে কাজ করে রেখেছে। হ্যাঁ, আজকালকার মেয়ে। শুধু মেয়ে নাকি, তোর ছেলে কি করে দেখিস? ও ব্যাটার কি বিয়ে থা দিয়েছিস? না, এখনো দিইনি। সবে তো চাকরিটা পেলো। বছর 2-3 যাক, তারপর দেখছি। দেখার সুযোগ দিলে হয়। ওরে না, অভিষেক ওই রকম করবে না। ও আমার ছেলে। হ্যাঁ, ওখানেই তো ভয়। তোর ছেলে তো রেল দপ্তরে আছে, তাই না? হ্যাঁ। এই, তোর পকেটে ওটা কি রে? কি বেরিয়ে রয়েছে ওটা? ও, এটা হচ্ছে একটা বাদুড়ের পা। আহ, বাঁদরের পা? বলো কি? ঠিকই বলছি। দাঁড়াও, তোমাদের জিনিসটা দেখাই। এই দেখো। ওমা, হ্যাঁ, এ তো সত্যি একটা বাঁদরের পাই তো। তুই এই জিনিসটাকে পকেটে রেখেছিস? তোর কি মাথার প্রবলেম হলো নাকি রে জগা? না না গুরু, মাথা আমার ঠিকই আছে। আসলে এ কোনো সাধারণ জিনিস নয়। এটা একটা অলৌকিক ক্ষমতা আছে, যা শুনলে তোরা হয়তো বিশ্বাস করবি না, কিন্তু অবিশ্বাস্য হলেও ব্যাপারটা সত্যি। কি ব্যাপার বল দেখি। গত 6 মাস আগে আমি একবার দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম। সেখানে এই বস্তুটা পেয়েছি। এই পায়ের বিশেষ ক্ষমতা হলো এ 3 জনের 3টি করে ইচ্ছে পূরণ করতে পারে। আমার আগে এটা আরেকজনের কাছে ছিল। সে এর গুণ পরীক্ষা করে দেখেছে। সত্যিই তার 3টে ইচ্ছে এই বাদরের বা পূরণ করেছে। কিন্তু এটা আমার আর দরকার নেই, তাই এটা পকেটে করে নিয়ে বেড়াচ্ছি। রায় ব্রিজের ওপর থেকে এটা মাঝ নদীতে ফেলে দেবো। কেন ফেলে দিবি কেন? না রে, এ বড় ভয়ানক জিনিস। আমার প্রথম যাওয়াটা এ পূর্ণ করেছে ঠিকই, কিন্তু তার সাথে যাকে সে কথা মনে করতে চাই না। শুধু এইটুকুই শুনে রাখ, এই বস্তুটা শুভ নয়। এর প্রভাব বড় অশুভ, তাই এটা বিসর্জন দিতে যাচ্ছি। থাক, তোকে আর কষ্ট করে ওটা বিসর্জন দিতে হবে না। তুই তো বললি তোকে নিয়ে দুজন, তার মানে আরও একজনের ইচ্ছে এই বাদরের পা পূরণ করতে পারবে কি, তাই তো? হ্যাঁ। তাহলে ওটা আমাকে দিয়ে যা। আমি একবার পরখ করে দেখি সত্যি এটা কাজ করে কি না। বলিস কি রে নিখিলেশ, আমি তোর বন্ধু হয়ে এমন শত্রুর মতো কাজ করতে পারবো না। কেন? তুই জানিস না এ কি সাংঘাতিক জিনিস? একে পরীক্ষা করা মানে সাক্ষাৎ অমঙ্গলকে ডেকে আনা। আমি ওসব গাঁজাখড়ি গল্প বিশ্বাসই করি না। তবু দেখাই যাক না তোর রূপকথার ভেতর কতটুকু সত্যি আছে। ওটা ইছামতিতে না ফেলে আমার হাতেই দিয়ে যা। বেশ, তাহলে তোর কথাই থাক। কিন্তু শেষটা যদি হিতে বিপরীত হয়, তখন কিন্তু আমাকে দোষ দিবি নাই বলে রাখলাম। তাহলে আমি আজ উঠি, বুঝলি। সে কি, এক কাপ খেয়ে যাবে না? পরে আসবো খন, এখন একটু বাজারে যেতে হবে, কিছু কাজ আছে। চলি। পরে তাহলে আবার এসো কিন্তু মনে করে। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। হ্যাঁ গো, এ যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প। তোমার বন্ধুর না মাথাটা একবারে খারাপ হয়ে গেছে। আমারও তাই মনে হয়। তবু মজাটা একবার দেখাই যাক। 3টে ইচ্ছে, প্রথমে কি ইচ্ছেটা প্রকাশ করি বলো দেখি। আমাদের তো কোনো কিছুরই অভাব নেই। ছেলেরও তো একটা ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি গো। তবে হ্যাঁ, আমার একটা ইচ্ছে আছে।
আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত করা হয়নি, আর বাগানের দিকে খানতিনেক ঘর তুললে ভালো হয়। এর জন্য বোধহয় ওই 1,05,000 টাকা লাগবে, তাহলেই হবে। 5 লাখ টাকা দরকার? তার ভাবনা কি, এখনই তোমাকে দিচ্ছি। বাদরের ঠ্যাংখানাকে হাতের ওপরে রেখে বললাম, আমাদের 5 লাখ টাকা দরকার, বুঝেছো? 5 লাখ টাকা। আহ ইহ, বলেই ঠ্যাংখানাকে টেবিলের ওপরে ফেলে দিলাম। ও কি, ওরকম করলে কেন? না, আমার মনে হলো পাখানা যেন আমার আমার হাতের ভেতরে নড়ে উঠল। ও তোমার মনের ভুল। চলো, এখানে বসে আর পাগলামি না করে ব্রেকফাস্টটা করবে, চলো। সেদিন রাতে ঘুমিয়ে আছি, ঘুমের ভেতর আমার হাতটা পাশে রাধিকার গায়ে লাগতেই চমকে উঠলাম। রাধিকার মুখ এতটা ছুঁচল, তার সারা মুখে এমন পশম এলো কোথা থেকে? পাশে তাকিয়ে দেখলাম, কোথায় রাধিকা? আমার পাশে শুয়ে আছে একটা বাদর, তার একটা পা নেই। আমি ধড়ফড় করে উঠে বসতেই সে লাফ দিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল। বেরোবার সময় লক্ষ্য করলাম বাদরটার একটা পা নেই। আবার বিছানার দিকে চোখ পড়তেই দেখলাম রাধিকা যেমন ছিল তেমনভাবেই ঘুমিয়ে আছে। তাহলে কি স্বপ্ন দেখলাম? স্বপ্নই হবে হয়তো। আশ্বিনের সকালের মিঠে রোদ এসে পড়েছে ব্যালকনিতে। বসে বসে খবরের কাগজে পাতা উল্টাচ্ছিলাম। রাধিকা চা নিয়ে এলো। চায়ের কাপ দুটো টেবিলে নামিয়ে রেখে বলল, তুমি না কেমন একটা যেন ঘর কোনো হয়ে গেছো, মোটে ঘর থেকে একটু বেরোতেই চাও না। সকালবেলা একটু পাড়ার মোড়ে গিয়ে বসলেও তো পারো। সামনে পুজো, পাড়ার ছেলেদের সাথে একটু সময়ও তো দিতে পারো। রাধিকা, কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি জানো? কি স্বপ্ন? দেখলাম একটা বাদর আমার পাশে শুয়ে আছে। হ্যাঁ, সে তো দেখবেই। 30 বছর সংসার করার পর বউকে তো বাদরের মতোই লাগবে তোমার। আহ রাধিকা, আমি সত্যিই বলছি, কাল রাতে আমি সত্যিই দেখেছিলাম। আমি ধড়ফড় করে উঠে বসতেই বাদরটা জানলা দিয়ে পালিয়ে গেল। তুমি আজকাল খুব আজে বাজে বকছো তো। ভালো করে খুঁজে দেখেছিলে সকালে বিছানা? হয়তো বাদরটা আমাদের 5 লাখ টাকা দিতে। আহ, এই দেখো দেখো। পাঁচিলের দিকে তাকিয়ে দেখলাম সেখানে লতা পাতার ঝোপের ভেতর একটা বাদর মুখ বাড়িয়ে বসে আছে। ওপাড়ার সুরেনবাবুদের বাড়িতে দুটো বাদর আছে জানো তো, ওদেরই একখানা ছাড়া পেয়ে এসে বসে আছে হবে আর কি। আমারও যেন কেমন ভয় ভয় করছে। আরে এতে ভয় পাবার কি হয়েছে? এমন সময় বাইরে কলিং বেলটা বেজে উঠল। কে এলো? চলো তো গিয়ে দেখি। চিঠি আছে। চিঠি দেখি। সরকারি চিঠি। এখানে একটা সই করে দেবেন। চিঠিটা নিয়ে আমরা ঘরের ভেতরে চলে এলাম। কই, খুলে পড়ো তো দেখি। হ্যাঁ হ্যাঁ, খামে লেখা আছে রেল দপ্তরের চিঠি। দাঁড়াও আমি দেখছি। প্রিয় মহাশয়, আপনার পুত্র অনির্বাণ সেন কাশ্মীর বর্ডারে জঙ্গি হামলায় নিহত হয়েছে। ওনার বডি এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। অনির্বাণ বাবুর প্রভিডেন্ট ফান্ডে 5 লক্ষ টাকা জমা হয়েছিল। দয়া করে হেড অফিসে এসে সেটা কালেক্ট করে নেবেন। 5 লক্ষ টাকা? এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমাদের আমাদের বাবু আর নেই। ওগো, এ তুমি কি শোনালে? আমার ছেলে যে আর নেই, আমার ছেলে। 1 মাস কেটে গেল। অমাবস্যার রাত, আকাশ ঘন অন্ধকার। বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁপে কেঁপে উঠছে। হ্যাঁ গো, ওই বাদরের পাহাড়টা কোথায় গেল? ও, ওটার কথা তো একেবারে ভুলেই গিয়েছিলাম। ওই দেখো, ওটা টেবিলের ওপরেই পড়ে আছে। কিন্তু ওর কথা জিজ্ঞেস করছো কেন? ওর কাছে তুমি এখনো দুটো ইচ্ছে জানাতে পারো। না, আর কোনো ইচ্ছে প্রকাশের দরকার নেই। আর ওসব বাজে আজগুবি ব্যাপার। না না, আমি একবার আমার ছেলেকে দেখতে চাই। তুমি কি সব আজে বাজে বলছো রাধিকা? কোথায় আমাদের ছেলে? বেঁচে থাকলে নিজেই আসতো আমাদের কাছে। না না না, আমি তাকে দেখবই। তুমি ইচ্ছে করলে সে এক্ষুনি আসবে। রাধিকা, শোকে তোমার তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমার প্রথম ইচ্ছেটা ঘটেছে দৈব গতিতে, কাকতালীয়ভাবে, কোনো বাদরের পায়ের জন্য নয়।
ওর কোনো গুণ বা অলৌকিক কোনো ক্ষমতা কিচ্ছু নেই। রাধিকা, অসম্ভব কোনোদিনও সম্ভব হয় না। তাহলে তাহলে তুমি আমার কথা রাখবে না? আমার অনির্বাণকে একবারও দেখতে দেবে না? আচ্ছা বেশ, তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি। এই বলে এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে বাদরের পাটা হাতে তুলে নিয়ে বললাম, আমি আমার ছেলে অনির্বাণকে দেখতে চাই। বাইরে একটা প্যাঁচা তীব্র স্বরে ডেকে উঠল, সেই সাথে উত্তাল ঝোড়ো হাওয়া। একটা টিকটিকি দেওয়ালের ওপর টিকটিক করে ডাকলো, দেখলে তো, এই বাদরের পায়ের কোনো গুণ নেই, এবার শুতে চলো। বলার সাথে সাথে দরজা খোলবার শব্দ। এবারে রাধিকা যেন পাগলের মতন হয়ে উঠল। কে 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 দরজা খুললো? ও কেউ না, ঝোড়ো হাওয়ায় খুলে গেছে হয়তো। তুমি চলো শোবে, অনেক রাত হয়েছে। না গো না, আমার অনির্বাণ আসছে। আমি তার পায়ের আওয়াজ চিনি। সিঁড়িতে সিঁড়িতে তার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ না? সিঁড়িতে একটা ভারী মিলিটারি বুটের শব্দ হচ্ছে বটে। কে আসছে? সত্যি কি অনির্বাণ আসছে? যদি সত্যিই আসে তাহলে ও কোন রূপে আসবে? গলিবিদ্ধ ক্ষতবিক্ষত রূপে? সে রূপ কি আমি দেখতে পারবো? রাধিকা যে তার ছেলেকে একবার দেখবে বলে ছুটে যাচ্ছে, ওই রূপ কি সে নিজেও দেখতে পারবে? বাদরের পাটা হাতে নিয়ে বললাম, আমি আমার ছেলেকে দেখতে চাই না। সাথে সাথে আমার মনে হলো বাদরের পাটা যেন আমার আমার হাতের ভেতর কোথাও একটা নড়ে উঠল। হাত থেকে পাটা পড়ে গেল টেবিলের ওপর। তারপর সিঁড়িতে আর কোনো পায়ের আওয়াজ শুনতে পেলাম না। সোফায় গিয়ে পাথরের মূর্তির মতন বসে থাকলাম। কিছুক্ষণ বাদে রাধিকা ফিরে এলো। কি হলো? কি দেখলে? না, কিছুই না। কেউই আসেনি গো। সত্যি বোধহয় হাওয়াতেই দরজাটা খুলে গেছিল। বলেছিলাম না, এই বাদরের পায়ের কোনো গুণই নেই। চলো, অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে যাই। আর এই বাদরের পাটাকে কাল সকালেই রায় ব্রিজের ওপর থেকে মাঝ ইছামতিতে বিসর্জন দেব।